বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমাদের লার্নিং অবজেক্টিভ হচ্ছে আরবিট্রেজ প্রাইসিং মডেল। আমরা এর মধ্যে অলরেডি একটা মডেল আমরা করছি, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, যেখানে একটা স্টকের আমরা রিটার্ন ক্যালকুলেট করতে পারতাম, এক্সপেক্টেড রিটার্ন ক্যালকুলেশন করতে পারতাম সিএপিএম মডেল দ্বারা। যেখানে সিএপিএম মডেলে আমরা রিস্ক রেট প্লাস ব্যাটাকে ইউজ করে আমরা যে কোনো স্টকের এক্সপেক্টেড রিটার্ন আমরা বের করতে পারতাম। তো সিএফএম মডেলটাও খুব জনপ্রিয় মডেল। এর বাইরে আরো অনেকগুলো মডেল আছে, এর মধ্যে এটা আর একটা যেটা মানে সবাই সব সবাই একটু ধারণা থাকা উচিত। তো এই মডেলটা ডেভেলপ করা হয়েছে 1976 সালে স্টিফেন রস as an alternative to capital asset pricing model, and Ross introduced APM in his paper known as the arbitrage theory of capital asset pricing, proposing that asset return are influenced by multiple risk factors rather than just market risk. এখানে উনি যে জিনিসটা বলতে চাইছেন খুবই সিম্পল, মানে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের সাথে এটার ডিফারেন্সটা, যেখানে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলে আমরা রিটার্নটা ডিপেন্ড করতেছে ব্যাটা রিস্কের উপরে। তো ব্যাটা রিস্ক যদি বেশি হয়, ব্যাটা রিস্ক যদি ব্যাটা রিস্ক যদি বেশি হয় তাহলে রিটার্নও কি হয়, বেশি হয়। অর্থাৎ আমরা দেখলাম যে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলে যদি ব্যাটা রিস্কটা বেশি হয় তাহলে ওই স্টকের রিটার্নটা বেশি আসতে হয়। অর্থাৎ স্টক রিটার্নটা টোটালি ডিপেন্ড করতেছে রিস্কের উপর। এর বাইরে আমাদের ডিপেন্ড করতেছে রিস্ক ফ্রি রেটের উপর, যেটা ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলে আমরা পরে আসছি। কিন্তু এই মডেলে কোনো একটা সিঙ্গেল ফ্যাক্টরের উপরে সেটা ডিপেন্ড করে না। উনি যেটা বলতে চাচ্ছেন যে যে স্টক মার্কেটের যে রিটার্ন সেটা বা কোন একটা অ্যাসেটের রিটার্ন সেটা শুধুমাত্র একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না। উনি বলতে চাচ্ছেন যে দেয়ার আর মাল্টিপল ফ্যাক্টর, রিস্ক ফ্যাক্টর রাদার দেন জাস্ট মার্কেট রিস্ক। ঠিক আছে? The model was built on the idea of arbitrage, where in mispriced asset create opportunities for risk-free profit, ensuring equilibrium in the financial market. তো এই থিওরিতে আরেকটা বিষয় ছিল যে যদি কোনো মিসপ্রাইসড হয় অ্যাসেট হয়, অর্থাৎ কোনো অ্যাসেট যদি দেখা যায় যে আহ, আপনার প্রাইসটা কম, হ্যাঁ, অর্থাৎ কোন একটা স্টকের প্রাইসটা কোন একটা মার্কেটে কম, তাহলে আপনি সেখান থেকে একটা রিস্ক ফ্রি প্রফিট করতে পারেন। তো আমাদের আজকের আলোচনা এটা না, আমরা আমরা আসলে আলোচনাটা করবো যেটা হচ্ছে এখানে অনেকগুলো বিষয় আছে। এই বিষয়টাকে আমরা আলোচনায় আনবো না, আমরা যে বিষয়টা আনবো যে এই সিএপিএম এর সাথে আরবিট্রেজ প্রাইসিং মডেলের যে ডিফারেন্সটা সেটা কোথায়। তো এখানে আমরা অলরেডি বুঝতে পারতেছি যে আরবিট্রেজ প্রাইসিং মডেলে যেখানে অনেকগুলো ফ্যাক্টরের উপরে রিটার্নটা ডিপেন্ড করে, সেখানে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল গুরুত্বটা দেয় ব্যাটা রিস্কের উপরে বা মার্কেট রিস্কের উপরে। তাহলে আমরা একে ডিফাইন করতে পারি যে আরবিট্রেজ প্রাইসিং থিওরি অ্যাসিউম দ্যাট a linear generating model that makes the return on investment a function of more than one factor. তাহলে এখানে একটা রিস্ক রিটার্নের একটা লিনিয়ার মডেল, অর্থাৎ আপনারা ম্যাথমেটিক্সে পড়ছেন, তো রিস্ক রিটার্নের একটা লিনিয়ার রিলেশনশিপ হবে এবং এখানে ফ্যাক্টর থাকবে একাধিক। এটাই হচ্ছে মূল কথা, যে একটা ফ্যাক্টরের উপরে রিটার্ন ডিপেন্ড করবে না, অনেকগুলো ফ্যাক্টরের উপরে সেটা ডিপেন্ড করবে। The capital asset pricing model also use the linear generating model but assume that return are function of stock sensitivity to equity risk premium. ঠিক আছে? তো এখানে রিস্ক রিটার্ন রিলেশনশিপ অবশ্যই এই মডেলের মূল থিম, বাট অ্যাসিউম দ্যাট রিটার্ন আর এ ফাংশন অফ স্টক সেন্সিটিভিটি টু দ্য ইকুইটি রিস্ক প্রিমিয়াম। এখানে আরেকটা বিষয় আছে যে স্টকের সেন্সিটিভিটিটা কেমন টু ইকুইটি রিস্ক প্রিমিয়াম। তো প্রত্যেকটা যে ফ্যাক্টর আছে সেটা ওই ফ্যাক্টরে একটা সেন্সিটিভিটি থাকবে। তো আমরা একটা অঙ্ক করলে দেখবেন, এটা বুঝতে পারবেন, মানে প্রত্যেকটা ফ্যাক্টর এক একটা স্টককে এক এক রকম ভাবে এফেক্ট করে, অর্থাৎ সেন্সিটিভিটি এক একটা স্টকের এক এক রকম। এপিটি বা আরবিট্রেজ প্রাইসিং মডেল বা থিওরি acknowledge that risk return
স্টক রিটার্ন মে বি আ ফাংশন অফ মেনি ফ্যাক্টরস। আমরা এটা বলছি যে মেনি ফ্যাক্টর, এখন ফ্যাক্টর গুলা কি কি? এখানে এই যে ফ্যাক্টর গুলো আমরা এখানে লিখছি যে লাইক ইন্টারেস্ট রেট, হ্যাঁ, বিজনেস সাইকেল, ইনফ্লেশন, হ্যাঁ, দ্য রিস্ক অফ চেঞ্জিং রিস্ক প্রিমিয়াম। তো এরকম কিছু ফ্যাক্টর আছে লাইক ইনফ্লেশন, হ্যাঁ, ইন্টারেস্ট রেট, এই ধরনের ফ্যাক্টর গুলা স্টক রিটার্নকে এফেক্ট করে ওনারা বলছে, এবং বলছে যে সিঙ্গেল ফ্যাক্টর না, একাধিক ফ্যাক্টর থাকতে পারে। এটাই হচ্ছে মূল কথা। যেখানে আবার আমরা এটা ডিফারেন্সটা পড়বো, তো এটা যদি আমরা বলি যে সিএপিএম এর সাথে আরবিট্রেজ প্রাইসিং মডেলের ডিফারেন্সটা কোথায়, অলরেডি আমরা বলছি যে সিএপিএম এ সেটা ব্যাটা রিস্কে গুরুত্ব দেয়, এবং এখানে সেইভাবে সবগুলা স্টককে মূল্যায়ন করে। আর আরবিট্রেজ প্রাইসিং মডেলে যেখানে একাধিক ফ্যাক্টরকে কনসিডার করা হয় লাইক ইনফ্লেশন, ইন্টারেস্ট রেট, এন্ড মেকিং ইট মোর ফ্লেক্সিবল ইন এক্সপ্লেনিং অ্যাসেট রিটার্ন। অর্থাৎ এক একটা স্টকের ইনফ্লেশনের উপর এক একটা স্টক এক এক রকম মানে এফেক্টেড হবে। যেমন ইন্টারেস্ট রেট চেঞ্জের কারণে কোনো স্টক হয়তো ভালো করতে পারে, কোনো স্টক হয়তো বেশি খারাপ করতে পারে। অর্থাৎ সেন্সিটিভিটিটা ভিন্ন হবে এক একটা স্টকের ক্ষেত্রে। সিএপিএম অ্যাসিউম frictionless market, relies on efficient market hypothesis, while APM does not require such assumption and use statistical technique to identify the relevant risk factor. This make APM more adaptable but also more complex to apply. এখানে সিএপিএম এর যে বিষয়টা, এটা খুব সিম্পল ব্যাপার। ফ্রিকশনলেস মার্কেট, রিলাইজ অন ইফিসিয়েন্ট মার্কেট হাইপোথিসিস। আমরা আসলে সময় পাইনি ইফিসিয়েন্ট মার্কেট হাইপোথিসিস এর উপরে নেওয়ার। তো আমি একটু চেষ্টা করব যদি সময় পাই একটু ডিসকাস করা। ইফিসিয়েন্ট মার্কেট হাইপোথিসিস, এখানে তিনটা হাইপোথিসিস আছে, সেমি স্ট্রং, হ্যাঁ, স্ট্রং এবং উইক ফর্ম অফ মার্কেট হাইপোথিসিস। তো ওগুলার কিছু ব্যাখ্যা আছে। আমরা যেহেতু সেমিস্টারটা অনেক তাড়াতাড়ি নিয়ে নিচ্ছি, আমরা আর সময় পাচ্ছি না। তো এই তিনটা হাইপোথিসিস এর উপর ভিত্তি করে মূলত সিএপিএম টা ডেভেলপ করা এখানে। এবং সিএপিএম এ অনেকগুলো অ্যাজাম্পশন আমরা আপনাদেরকে গত ক্লাসে দেখাইছি, যেখানে এই আহ, আমাদের আরবিট্রেজ প্রাইসিং থিওরি বা মডেলে সেই অ্যাজাম্পশন গুলা কম, এবং আরবিট্রেজ প্রাইসিং মডেলে মূলত স্ট্যাটিস্টিক্যাল যে টেকনিক গুলা ইউজ করা হয়, অর্থাৎ প্রত্যেকটা ফ্যাক্টরের কোএফিসিয়েন্টটা বের করা হয়। আহ, যে- ফলে আমরা ওই ফ্যাক্টরের সেন্সিটিভিটিটা আমরা ওই ফ্যাক্টর কোন একটা স্টকের উপরে কেমন সেন্সিবল সেটা আমরা বের করতে পারি। In practice, CAPM is widely used for estimating cost of capital and portfolio management due to its simplicity, whereas APM provide more detailed risk assessment but require extensive data analysis, making it harder to implement. সিএপিএম টা আমরা দেখবেন যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে বেশিরভাগ ক্ষেত্রে কস্ট অফ ক্যাপিটাল নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করি, বা পোর্টফোলিও ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যবহার করি। আর এপিএম আমাদেরকে মার্কেট সম্পর্কে একটা ডিটেলস ধারণা নেয়। কিন্তু সিএপিএম যেরকম ইজি, এপিএম কিন্তু এরকম ইজি না, কারণ আপনাকে প্রচুর ডাটা কালেকশন করতে হয়, সেই ডাটাকে অ্যানালাইসিস করতে হয়, দেন তারপর এটা রেজাল্ট দিতে হয়। তো এই জন্য এটা ইমপ্লিমেন্ট করাটা ডিফিকাল্ট। তাহলে আমরা ফাইনালি যদি বলি যে সিএপিএম এর সাথে এপিএম এর যে পার্থক্যটা হচ্ছে, সিএপিএম হচ্ছে একটা ফ্যাক্টর ব্যাটা রিস্ক মূল্যায়ন করে একটা স্টকের রিটার্ন ক্যালকুলেশনের জন্য। অপরদিকে আরবিট্রেজ প্রাইসিং মডেলে অনেকগুলা ফ্যাক্টরকে তারা বিবেচনায় নেয়, এবং তারা প্রত্যেকটা স্টকের জন্য আলাদা আলাদা করে এই আহ, যে স্টকের যে সেন্সিটিভিটি আছে সেটা নির্ধারণ করে। তো আমরা এখানে এই একটা প্রবলেম এরকম ডেভেলপ করছি যেটা মাল্টি ফ্যাক্টর মডেল, লাইক এই আরবিট্রেজ প্রাইসিং এর মতো। আহ, এটা করলে আপনারা বুঝতে পারবেন আর ক্লিয়ার। যেমন এখানে বলতেছি, ইউ আর ইভালুয়েটিং এ স্টক ইউজিং এ মাল্টি ফ্যাক্টর মডেল টু অ্যাসেস ইটস এক্সপেক্টেড রিটার্ন এন্ড পারফরমেন্স। এক মাল্টি ফ্যাক্টর মানে স্টকের রিটার্নটা অনেকগুলো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। The information provided include risk-free rate 3%. Stock is influenced by two factors. Factor one with risk premium of 5%, factor two with risk premium of 4%. The stock sensitivity to factor one is 1.2, while sensitivity to factor two is 0.8. অর্থাৎ সেন্সিটিভিটি হচ্ছে যে এই ফ্যাক্টর ওয়ানটা হচ্ছে আপনার মনে করেন ইনফ্লেশন, ফ্যাক্টর টুটাকে মনে করেন ইন্টারেস্ট রেট,
এগুলো চেঞ্জ হইলে আম, মূল যে স্টকের রিটার্নে কি পরিবর্তন হয়, সেটা হচ্ছে 1.2 এবং এটা 0.8। এক্সপেক্টেড রিটার্ন for factor 1 and factor 2 are 10% and 7% respectively. Stock actual return for the period was 12%. তাহলে স্টকের অ্যাকচুয়াল রিটার্ন হচ্ছে 12%, আর এক্সপেক্টেড রিটার্ন ফর ফ্যাক্টর 1 এন্ড ফ্যাক্টর 2 হচ্ছে 10 এন্ড 7% রেসপেক্টিভলি। মানে ফ্যাক্টর 1 এর এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 10 এবং 2 এর হচ্ছে 7% পার ইউনিটের জন্য। যদি সেনসিটিভিটি বেশি হইলে কোন স্টকের, তাহলে এটার যে রিটার্নটা সেটাও বেশি হবে। এখান থেকে আমাদেরকে ক্যালকুলেশন করতে বলছে, ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন অফ স্টক ইউজিং মাল্টি ফ্যাক্টর মডেল, ডিসকাস determine the stock alpha based on expected return, calculating using multi-factor model, and discuss whether stock is underperforming or outperforming. এবং 3 নম্বর রিকোয়ারমেন্টে বলতেছে discuss the arbitrage pricing theory, how the arbitrage pricing theory is applied in this context and its implication for portfolio management. তো এখানে আমরা স্টকের যে রিটার্ন অলরেডি দেওয়া আছে, আমাদের স্টকের অ্যাকচুয়াল রিটার্ন হচ্ছে 12%। তো আমরা গত অঙ্কের মধ্যে আমরা ওই স্টকের রিটার্নটা বের করব। তো স্টকের রিটার্ন বের করতে গেলে আমাদের রিস্ক ফ্রি রেটটা আছে, এটা আমরা 3% জানি। আর এই স্টকের যে স্টকটা দুইটা ফ্যাক্টর দ্বারা ইনফ্লুয়েন্স হয়, একটা হলো ফ্যাক্টর 1, হ্যাঁ, আর একটা হলো ফ্যাক্টর 2। ফ্যাক্টর 1 এর রিস্ক প্রিমিয়াম হলো 5%, স্টক ফ্যাক্টর 2 হলো 4%। আর প্রত্যেকটা স্টকের সেন্সিটিভিটি হচ্ছে ফ্যাক্টর লাইক ব্যাটার মতো 1.2 আর 0.8। আর এক্সপেক্টেড রিটার্ন ফর ফ্যাক্টর 1 এন্ড ফ্যাক্টর 2 10 to 7%। আমরা এই ক্ষেত্রে কিভাবে আমরা স্টকের রিটার্নটা ক্যালকুলেশন করতে পারি? তো এখানে আমি একটা ফর্মুলা লিখছি, লাইক স্টকের রিটার্নটা ডিপেন্ড করছে দুইটা ফ্যাক্টরের উপর। একটা হচ্ছে ফ্যাক্টর 1, একটা হচ্ছে ফ্যাক্টর 2। তাহলে আমাদের এখানে আমরা প্রথমে রিস্ক রেট লিখবো, তারপর বেটা অফ ফ্যাক্টর 1, বেটা মানে সেন্সিটিভিটিটা 1.2, আর রিস্ক প্রিমিয়াম হচ্ছে 0.05। আর এটা হলো সেন্সিটিভিটি ফর বেটা ফ্যাক্টর 2, আর রিস্ক প্রিমিয়াম ফর ফ্যাক্টর 2, সো রিস্ক প্রিমিয়াম ইজ 0.04। So this result in 12.2%। কারণ আমাদের এই স্টকের রিটার্নটা আসতেছে অ্যাজ পার মাল্টি ফ্যাক্টর মডেল 12.2%। আমরা অ্যাকচুয়ালি স্টকের রিটার্ন হচ্ছে আমাদের কত 12%, বাট আমাদের আহ এই এটা আছে আমাদের যে অ্যাকচুয়ালি আমরা এক্সপেক্টেড রিটার্ন আমরা ক্যালকুলেশন করলাম হচ্ছে 12.2%। তাহলে আপনারা এখানে দেখেন এই মডেলে আমরা দুইটা রিস্ক ফ্যাক্টরকে ইনক্লুড করছি, একটা হলো ফ্যাক্টর 1, একটা ফ্যাক্টর 2। ফ্যাক্টর 1টাকে আমরা ধরে নিতে পারি ইনফ্লেশন, ফ্যাক্টর 2টাকে আমরা ধরে নিতে পারি ইন্টারেস্ট রেট। তাহলে এই রিস্ক প্রিমিয়াম হচ্ছে 0.5 পার ইউনিটের জন্য, আর রিস্ক রিস্ক প্রিমিয়াম ফর ফ্যাক্টর 2 হচ্ছে 0.04। সেক্ষেত্রে আমরা যেহেতু সেন্সিটিভিটি বেশি ফ্যাক্টর 1-এ, সুতরাং এটা বেশি আসবে, আবার এটা সেন্সিটিভিটি কম, এটা কমে যাবে। আলটিমেটলি আমাদের 12.2%। আমরা স্টকের আলফা কিভাবে ক্যালকুলেশন করতে পারি? আলফা ক্যালকুলেশন জন্য আমাদের অ্যাকচুয়াল রিটার্ন থেকে আমাদের এক্সপেক্টেড রিটার্ন বাদ দিব, তাহলে আমাদের এই আলফা ভ্যালুটা বের হবে -0.02। এখন আমরা দেখতেছি যে স্টকের যে রিটার্নটা অ্যাকচুয়াল রিটার্নের চেয়ে এক্সপেক্টেড রিটার্নটা বেশি। তো আমরা দেখেন এখানে আমি লিখলাম যে এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 12.2%, আর অ্যাকচুয়াল রিটার্ন হচ্ছে 12%, আলফা হচ্ছে -0.2, ইন্ডিকেটিং যে স্টক হ্যাজ আন্ডার পারফর্ম কম্পেয়ার টু হোয়াট ইন্ডিকেটেড বাই দ্য মডেল। যেহেতু অ্যাকচুয়াল রিটার্ন কম, সুতরাং স্টকটা আন্ডার পারফর্ম। হ্যাঁ, this analysis suggests that although the stock performance was relatively close to expectation, it fell short by 0.2, reflecting a slight underperformance. তাহলে আমাদের মডেল অনুযায়ী আসে 12.2%, কিন্তু অ্যাকচুয়াল রিটার্ন হচ্ছে আমাদের 12%। সুতরাং আমরা বলতে পারি এই পারফরমেন্সটা আন্ডার পারফরমেন্স। তো কারো কোনো কোশ্চেন আছে কিনা? আপনার আমরা আপনার কথা বোঝা যাচ্ছে না।
আর পরে যাবো তিনটার কাছে। তুমি মেসেজ দিয়ে বলো, কথা বোঝা যাচ্ছে না। এখানে আমরা এই ফ্যাক্টর ওয়ান এর জন্য যে 10 এবং 7% লাক্স দেওয়া আছে এক্সপেক্টেড রিটার্ন, এটা আমাদের এখানে প্রয়োজন নয়। আমাদের সেন্সিটিভিটিটা দিয়ে আমরা রিস্ক প্রিমিয়ামকে গুণ করলে আমরা পেয়ে যাব। আর এখানে 3 নম্বর রিকোয়ারমেন্টে বলছে যে ডিসকাস হাউ আরবিট্রেজ প্রাইসিং থিওরি ইজ অ্যাপ্লাইড ইন দিস কনস্ট্রাক্ট অ্যান্ড ইটস ইমপ্লিকেশন ফর পোর্টফোলিও ম্যানেজমেন্ট। তো আমরা এখানে এটা থিওরিটিক্যাল কোশ্চেন। আরবিট্রেজ প্রাইসিং মডেলে আমরা তো এটা অলরেডি আলোচনা করছি, এবং এটা অনেকটা এটার কাছাকাছি অঙ্কটা। তো এখানে মাল্টি ফ্যাক্টর মডেলকে ইনক্লুড করা হয় আরবিট্রেজ প্রাইসিং মডেলে। হ্যাঁ, in this case APT is applied through multi-factor model which includes two factor influencing stock return. The theory implies that if the stock actual return deviates from the expected return, based on this factor arbitrage opportunities might exist. ঠিক আছে? অর্থাৎ যেহেতু স্টকের এই মানে অ্যাকচুয়াল রিটার্ন কম এক্সপেক্টেড রিটার্নের চেয়ে, সুতরাং আমরা ইচ্ছা করলে স্টকটা আন্ডার পারফর্ম করছে, এটা আমরা কিনে নিতে পারি, কিনলে এটার প্রাইসটা বেড়ে যাবে। Portfolio manager uses APT to identify the mispriced asset and adjust their portfolio to exploit this opportunity. অর্থাৎ ওনারা যেটা বলতে চাচ্ছেন যে যদি অ্যাকচুয়াল রিটার্নটা দেখা যাচ্ছে কম আসে এক্সপেক্টেড রিটার্ন আছে, তাহলে স্টকটা আন্ডার পারফর্ম করছে, তাহলে এই স্টকটা আমরা আহ মানে শীঘ্রই, যেহেতু আরবিট্রেজ অপরচুনিটি এখানে আছে, অর্থাৎ যেহেতু আন্ডার পারফর্ম করছে আমরা এটা কিনবো, কিনলে আবার এটা আমাদের স্টকের যে এক্সপেক্টেড প্রাইস যেটা আছে, এক্সপেক্টেড রিটার্ন যেটা আছে সেটাতে চলে যাবে। অর্থাৎ স্টকটা এখানে এই আরবিট্রেজ করার একটা সুযোগ আছে। অর্থাৎ যেহেতু এটা স্টকটা কম দামে বিক্রি হচ্ছে, অ্যাকচুয়াল রিটার্ন কেন কম আসছে, কারণ স্টকটা কম দামে বিক্রি হওয়ার কারণে অ্যাকচুয়াল রিটার্নটা কম আসছে। সেই জন্য আমরা এখানে একটা আরবিট্রেজ অপরচুনিটি ক্রিয়েট হয়েছে, এবং আমরা যেহেতু ক্রিয়েট হয়েছে আমরা এই স্টকটা কিনবো, কিনলে এটা থেকে একটা ভালো রিটার্ন আমরা এক্সপেক্ট করতে পারি। এরকম সেম একটা প্রবলেম আমরা এখানে আরো একটা ডেভেলপ করছেন। এটা অনেকটা কাছাকাছি, বাট আমরা আরবিট্রেজের প্রাইসিং মডেলের বলবো এরকম না, মাল্টি ফ্যাক্টর মডেলের। এখানে দুইটা রিস্ক ফ্যাক্টর, রিস্ক ফ্যাক্টর 1 and 2, আর দুইটা সিকিউরিটিজ J and L। তো এখানে আপনারা দেখেন, আহ, আমি এখানে সবগুলো একই রকম। এটা হবে 1, এটা হবে 2। ঠিক আছে? এটা একটু edit করে। এখানে এই আমাদের এটা তো আমরা গ্রিক অক্ষরে বলি, এটাকে কি বলি, ডেল্টা নাকি ল্যামডা স্যার। ল্যামডা বলি না? জি স্যার। ঠিক আছে। এখানে ল্যামডা 0, অর্থাৎ এটা ওভারঅল ওভারঅল যে ভ্যালু আর কি, মানে রিস্ক ফ্রি রেট যেটা 0.05%। আর এটা হচ্ছে আহ, আমাদের ল্যামডা 1 ল্যামডা 2 এর হচ্ছে রিস্ক প্রিমিয়াম। ঠিক আছে? ওর ফ্যাক্টর 1, এটা হলো ফ্যাক্টর 2। আর এগুলো হচ্ছে আমাদের বিটা বিটা মানে রিস্ক সেন্সিটিভিটি। ঠিক আছে? তো রিস্ক সেন্সিটিভিটি বেটা J1, হলো J2, বেটা L1 L2। এটা হলো দুইটা স্টকের রিটার্ন, তো স্টক 1 এবং 2। তো স্টক 1 এর ফ্যাক্টর 1 এর জন্য হলো 0.80, আর জে, হ্যাঁ সিকিউরিটিজ হচ্ছে জে। তাহলে আমি এটা ঠিক করে দিই অঙ্কটা একটু। জে
যে L। তাহলে সিকিউরিটিজ আমাদের দুইটা, জে এবং এল। আর প্রত্যেকটা সিকিউরিটির জন্য দুইটা করে ফ্যাক্টর, ফ্যাক্টর ওয়ান, ফ্যাক্টর টু। এখানে জে এর জন্য সেন্সিটিভিটি, ফ্যাক্টর ওয়ান এর সেন্সিটিভিটি হচ্ছে 0.8, ফ্যাক্টর টু এর জন্য সেন্সিটিভিটি হচ্ছে 1.40। আর বেটা এটার জন্য সেন্সিটিভিটি হচ্ছে 1.60। এটা এল এর জন্য, সিকিউরিটি এল এর জন্য সেন্সিটিভিটি ফর ফ্যাক্টর টু হচ্ছে 2.25। ক্যালকুলেট এক্সপেক্টেড রিটার্ন ফর বথ স্টক। আমরা দেখেন প্রথমে আমরা রিস্ক ফ্রি রেট লিখবো, ঠিক আছে। ফর্মুলাটা আগের মতোই, রিস্ক ফ্রি রেটটা আমরা লিখবো, এটা হচ্ছে রিস্ক ফ্রি রেট। আর এটা হচ্ছে আমাদের যে এর সেন্সিটিভিটি, এটা হলে না সরি, মানে যে এর রিস্ক প্রিমিয়াম, এটা হলে এল এর রিস্ক প্রিমিয়াম। আমরা এটা লিখলাম। এবং যে এর প্রথম যে রিস্ক ফ্যাক্টর, এটা হলো 0.08। অঙ্কটা রিস্ক ফ্যাক্টর ডাটা। এটা বলেছে ওয়ান, ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাক্টর ওয়ান এর রিস্ক প্রিমিয়াম, এটা হচ্ছে ফ্যাক্টর টু এর রিস্ক প্রিমিয়াম। তো এখন আমরা যেহেতু স্টক ওয়ান এর আমরা যে রিটার্ন বের করবো, তাহলে আমরা রিস্ক ফ্রি রেটটা লিখবো। তারপর হচ্ছে আমরা লিখবো যে এই যে এর যে ফ্যাক্টর ওয়ান, সেটার সেন্সিটিভিটি হচ্ছে 0.80। আর ওয়ান এর যে রিস্ক প্রিমিয়াম, সেটা হচ্ছে 0.02। তো এটা দিয়ে আমরা গুণ করব, আগের অঙ্কটার মতোই আর কি অনেকটা। তারপর আবার আহ, আমাদের যে ফ্যাক্টর টু, তার রিস্ক প্রিমিয়াম এত, এবং ফ্যাক্টর টু এর ক্ষেত্রে যে এর সেন্সিটিভিটি হচ্ছে 1.40। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে এটা 12.205। আমি এখান থেকে দেখি ফর্মুলাটা লিখছি কিনা, এখান থেকে ফর্মুলাটাই লিখে নিই। ফর্মুলাটা আমরা লিখে দিই এখানে, পেস্ট লাগাবো, ঠিক আছে। তারপর এই আমরা একই রকম ভাবে স্টক টু এর ক্ষেত্রেও করব। প্রথমে আমরা রিস্ক ফ্রি রেটটা নিয়ে নিব, যেটা 0.05। যেটা কোনো স্টকের কোনো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না। প্লাস আমরা এখানে ফ্যাক্টর ওয়ান এর সেন্সিটিভিটি ফর স্টক এল 1.60, আর ফর টু 2.25, এবং আমরা যে রিস্ক প্রিমিয়াম আছে সেটা দিয়ে আমরা গুণ করবো, তাহলে আমাদের 70.20% বের হবে। তো এটা গেল আমাদের এক্সপেক্টেড রিটার্ন। এরপর আমাদের রিকোয়ারমেন্ট টুতে বলছে, সাপোজ দ্যাট সিকিউরিটি জে ইজ কারেন্টলি প্রাইস এট 12.50, while the price of security L is 15। জে এর হইলো 22 টাকা 50 পয়সা, আর এল এর হইলো 15 টাকা, মানে প্রাইস। Further, it is expected that both securities will pay a dividend of টাকা 0.75 during the coming year. What is the expected price of each security 1 year from now if this assumption, these factor are taken as valid? হ্যাঁ, আমরা যদি এই ফ্যাক্টর গুলো চিন্তা করি, তাহলে আমাদের নেক্সট ইয়ারের প্রাইস কত হবে স্টক গুলো। তো আমরা এই স্টক থেকে রিটার্ন আসতে হবে 12.2%। মানে আমাদের যে প্রথম যে স্টকটা আছে, যে
এবং সেকেন্ড স্টকের রিটার্ন আসবে হচ্ছে 17.20%। তাহলে আমাদের প্রেজেন্ট প্রাইস যদি 22.50 টাকা হয় এবং সিকিউরিটি এল এর জন্য 15 টাকা হয়, তাহলে কত টাকা হইলে সেই রিটার্নটা 12.2 এবং 17.20% হবে? তো প্রথমত হচ্ছে আমাদের ডিভিডেন্ড ইয়েল্ড কত। যেমন প্রত্যেকটা স্টকই 75 পয়সা করে দিবে। তাহলে প্রথম যে স্টক, যে সেখানে 22 টাকার মধ্যে 75 পয়সা পাবো, তাহলে এটার যে পার্সেন্টেজ ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 3.33%। অপরদিকে সিকিউরিটি এল এর হচ্ছে 0.75 ডিভাইডেড বাই 5%। তাহলে এটা গেল। এই যে রিটার্ন, আমরা জানি একটা স্টকের রিটার্ন আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ছি যে শুধুমাত্র ডিভিডেন্ড থেকে হয় না, ক্যাপিটাল গেইন থেকে হয়। তাহলে যেহেতু 12.20%-এর মধ্যে 3.33% আসবে ডিভিডেন্ড ইল থেকে, এবং এখানে 5% আসবে ডিভিডেন্ড ইল থেকে, তাহলে বাকিটা আসবে ক্যাপিটাল গেইন থেকে। তাহলে আমরা ক্যাপিটাল গেইন কত, এটার বেলায় হচ্ছে 8.87%, এটার বেলা হচ্ছে 12.20%। তাহলে এখন আমার এক্সপেক্টেড প্রাইস অফ দ্য সিকিউরিটিজ কত হবে? তাহলে আমার এই 8.87% আসতে গেলে আমার কতটুকু প্রাইস বাড়তে হবে? তাহলে আমরা দেখে নিয়ে লিখছি 22.50, ঠিক আছে, প্লাস 1 এটা মনে হয়, দেখেন তো ভুল লিখলাম কিনা, একটু চেক করে নিচ্ছি আমরা। 12.20 মাইনাস 3.33, 8.87, তবে 8.87 ভুল হয়েছে। ঠিক আছে, তাহলে আমার এই স্টকটা 8.87% বাড়লে ক্যাপিটাল গেইন হবে 8.87%। তাহলে আমি এটা 8.87 বাড়াইলে এটার প্রাইস যদি 24.50 পয়সা হয়, 22 টাকা থেকে যদি এটা 24.50 টাকা হয়, তাহলে আমার ক্যাপিটাল গেইন আসবে 8.87%, আর আমার ডিভিডেন্ড ইল্ড আসবে 3.3%। টোটাল হবে আমার 12.20%। ঠিক আছে। আর অপরদিকে সিকিউরিটির এল এর আমাদের ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 5%। তাহলে বাকি আরো প্রাইস বাড়তে হবে 12.20%। তাহলে আমরা 15 থেকে আরো এটা 12.20% বাড়াই দিলাম। তাহলে এল এর প্রাইস যদি বছর শেষে 16.83 টাকা হয়, তাহলে আমার রিটার্ন আসবে ওভারঅল রিটার্নটা আসবে আমার 17.20%। তো এটা হলো এক্সপেক্টেড প্রাইস অফ দা সিকিউরিটিজ। তাহলে এইভাবে করে আমরা যে এক্সপেক্টেড প্রাইসটা আমরা বের করে নিতে পারি, অর্থাৎ 1 বছর পরে এক্সপেক্টেড প্রাইসটা হবে, এটার হবে 12.50, এটার হবে 16.83। অর্থাৎ যদি ডিভিডেন্ডটা এরকম থাকে, তো আমরা জানি ডিভিডেন্ডটা প্রিডিক্ট করা যায় অনেক ক্ষেত্রে, ভালো কোম্পানির ডিভিডেন্ড প্রিডিক্ট করা যায়, এবং ভালো কোম্পানির ক্ষেত্রে এইভাবে আমরা প্রাইসটা প্রিডিক্ট করতে পারি। তো এটা আমাদের এই যে মাল্টি ফ্যাক্টর মডেল বা আরবিট্রেজ প্রাইসিং মডেলের থিমে আমরা এটা ক্যালকুলেট করলাম। তো এই এই থিওরিটার উপরে পরীক্ষায় একটা প্রশ্ন থাকবে। মেইনলি পড়বেন হচ্ছে আরবিট্রেজ প্রাইসিং থিওরিটা কি আসলে, তারপর এটার সাথে সিএপিএম এর পার্থক্যটা কোথায়, তারপর এই কিভাবে এই মডেলের আন্ডারে কিভাবে আমরা এক্সপেক্টেড রিটার্নটা ক্যালকুলেশন করতে পারি, এবং আমরা এই মডেলের আন্ডারে আমরা কিভাবে ফিউচার এক্সপেক্টেড প্রাইসটা ক্যালকুলেশন করতে পারি, আমরা বুঝতে পারি যে একটা স্টক কি আন্ডার পারফর্মিং নাকি ওভার পারফর্ম করছে, আউট পারফর্ম করছে, সেটা আমরা বুঝতে পারি। তো এই হচ্ছে মূল ব্যাপার। এখন এই টপিকটা আমরা এখানে শেষ করব, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার এখানে ফার্স্ট ইয়ারতে আলফা ছিল, ওটা দিয়ে কি বোঝাচ্ছে একটু বুঝিনি একটু। আলফা জি স্যার। মানে আলফাটাকে ওনারা ওই গ্যাপটাকে আলফা বোঝানোর চেষ্টা করছে। আলফা হচ্ছে যে আমরা মূলত যখন লিনিয়ার ইকুয়েশন আমরা বলি, আলফা মূলত হচ্ছে আপনার যে কনস্ট্যান্ট ভ্যালুটা, এটাকে আমরা আলফা দ্বারা ডিনোট করি। তো এখানে যেহেতু আহ, আমরা বের করলাম 12.22%, তাহলে এটা মূলত এখানে আলফা হওয়ার কথা। আলফাটা আমরা এই রিস্ক ফ্রিটাকে আলফা বলি অনেক সময়, কিন্তু এখানে আলফা দিয়ে আসলে ওই গ্যাপটাকে ক্যালকুলেশন করছে, যে গ্যাপটা দিয়ে আমাদের অ্যাকচুয়াল রিটার্ন এবং এক্সপেক্টেড রিটার্নটা সমান হবে। আলফা মূলত যে মূল যে স্লোপ লাইন যেটা থাকে ইকুয়েশনের, আমরা যে লিনিয়ার ইকুয়েশনে যেটা
যে অংশটুকু আমরা ফর্মুলা দিয়ে বের করি, এর বাইরে যে এক্সট্রা অংশটুকু থাকে এটা হলো আমরা এখানে আলফা বলি। যেমন আমরা যদি একটা লিনিয়ার ইকুয়েশন বলি, হ্যাঁ আমি বলি লিনিয়ার ইকুয়েশন, তো y ইকুয়াল টু এ প্লাস বি এক্স, তাহলে এখানে এ হচ্ছে আলফা, ঠিক আছে, আর বি হচ্ছে বিটা, ঠিক আছে। তো এখন এই ইকুয়েশনে কিন্তু অলরেডি একটা আলফা আছে, হ্যাঁ আলফা মানে ওই যে রিস্ক ফ্রি রেট যেটা, যেটা কনস্ট্যান্ট। এর বাইরে আরেকটা আলফা দিছে কেন, কারণ কি, যে আলফা এটাকে বলা হচ্ছে কেন আলফা ওয়ান, এটা আমরা বলতে পারি আলফা ওয়ান। তাহলে এখানে আলফা দুইটা, আলফা ওয়ান, আলফা টু। আলফা টু হচ্ছে, যেহেতু এই ইকুয়েশনটা মিলতেছে না, গ্যাপ হয়ে যাচ্ছে অ্যাকচুয়াল রিটার্নের সাথে এক্সপেক্টেড রিটার্ন। আমরা যখন এই ইকুয়েশন, এটা তো মাল্টিফ্যাক্টর মডেল, যেখানে যেহেতু আমরা মানগুলা দিচ্ছি, যখন মিলতেছে না তখন আলফা ওয়ান এর সাথে আলফা ওয়ান দিয়ে এবং এই রেজাল্টটা যোগ করলে কিন্তু মিলতেছে না, তখন আমাকে আরেকটা আলফা নিতে হচ্ছে, আলফা টু। আলফা টু এটা হচ্ছে, আমরা বলতে পারি এটা হলো আলফা টু, অর্থাৎ ভ্যালুটা হচ্ছে আলফা টু, যেটা 0.02, ঠিক আছে। আহ, কথা বুঝতে পারছেন? মানে এটাকে আমরা আলফা টু বলতে পারি। আলফা ওয়ান এখানে অলরেডি আছে একটা 0.03, এটা কিন্তু আমরা যে মানগুলা বসানোর পর এটা 12.20 পাইছি, 12.2 পাইছি। তাহলে এটা তো আমার অ্যাকচুয়াল ভ্যালুর সাথে মিলতেছে না, অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 12%। তাহলে এখানে আমাকে একটা আলফা আর একটা দিতে হবে, যে আলফাটা নেগেটিভ ভ্যালু হবে, ঠিক আছে। তো নেগেটিভ ভ্যালু হইলে তখন গিয়ে আমার অ্যাকচুয়ালের সাথে এক্সপেক্টেড এর ম্যাচিংটা হবে। এক মিনিট, ওকে স্যার। ঠিক আছে, 2 মিনিট একটু দাঁড়ান, এক মিনিট দাঁড়ান। তো ঠিক আছে, তোমাদের আর কোনো কোয়েশ্চেন আছে এখানে? ওকে, তাহলে সবাই ভালো থাকবে। আমরা নেক্সট ক্লাসে আর দুইটা ক্লাস নিতে হবে আমাদের, একটা মিউচুয়াল ফান্ডের উপরে আর একটা হচ্ছে আমাদের পোর্টফোলিও ইভালুয়েশনের উপরে। তো আরো দুইটা ক্লাস আমরা নেক্সট উইকে নিব। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম সবাই। আসসালামু আলাইকুম।